দর্শক এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ান্নর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। প্রতিদিনের মতো আপনাদের সাথেই আছে আমি সুবল চন্দ্র দাস। দর্শক অবস্থান করছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উসেনপুর গ্রামের মুক্তা ঠাকুরের গাছতলাতে অষ্টপ্রহর হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব উপলক্ষে কিন্তু রথযাত্রা চলছে। আর আপনারা কিন্তু জানেন যে রথযাত্রা কিন্তু একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটি দীর্ঘদিন পরে কিন্তু এই হবিগঞ্জ জেলার মধ্যে হচ্ছে এবং আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে আজকের এই রথযাত্রা অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আজকের এই রথযাত্রাটি পরিবেশন করছেন শ্রী শ্রী কৃষ্ণ সংঘ থেকে কিন্তু যারা আপনারা বিশেষ করে চিনেন যে তুষার ভাইয়ের যে দলটি রয়েছে আজকে কিন্তু এই আসরে তুষার ভাইয়ের দলটি কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠানটি পরিবেশন করছেন। যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা দেখার জন্য আমাদের সাথেই যুক্ত থাকবেন এবং লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের শুরুতে যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আর আজকের এই রথযাত্রা অনুষ্ঠানটি দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ভক্তবৃন্দের সমাগম ঘটেছে এই উসেনপুর গ্রামের মুক্তানাথ ঠাকুরের গাছতলাতে। আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ভক্তবৃন্দরা এসেছেন। এই গভীর রাত অবধি পর্যন্ত কিন্তু নারী পুরুষ যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কত নারী পুরুষরা কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠানটি দেখার জন্য এসে উপস্থিত হয়েছেন। এবং আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন। কে কোন জায়গা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারে। কোনো কথাই না শুনে তাহলে তুই কি করবি রে মা? কি বলেন পিতা? তোমার জামাতা আমার কথা শুনবে না? তবে শোনো, তোমার জামাতা যদি আমার কোনো কথা না শোনে তাহলে আমার কাল উঠ বিস্তারিত করে আমি সারা রাজপ্রাসাদে আগুন জ্বালিয়ে দেবো। তবু আমার সাথে থেকে আমি সুখে থাকতে দেব না পিতা, সুখে থাকতে আমি দেব না, সুখে থাকতে আমি দেব না। তুই পারবি না মা, তুই পারবি না। তোর পিতা নগর প্রধান নীতি দত্ত একটা মীমাংসা করবে। ওরা বাপ মেয়ে মানুষ নয় রে বাপ। একটা কাল লাগিনি, একটা কাল শয়তান। আমার বুঝুন খেলা। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। একটা সামান্য নারী হতে আমি কি পরাজিত হয়ে রাজপ্রাসাদে ফিরে আসতে হচ্ছে। হ্যাঁ, এর প্রতিশোধ আমি নেবই নেব, নইলে বৃথায় আমার নাম রাজা বিক্রম। কিন্তু কেমন করে কেমন করে সেই সুন্দরী নারীটিকে আবার ঘুরে পাবো সেই করলো না। ভাবছো মহারাজ গ্রামে কাছারে ভাই আমার আমি আসবো যথেষ্ট। আমি ভাবছি সাথী জানি জানি আমার ছোট্ট ভাই মহারাজ বিক্রমে কাছারে এই কল্যাণ নামের সেই মেয়েদের কথাই তো তুমি ভাবছো। তুমি যাকে হাতে ধরে প্রাসাদে আনতে চেয়েছিলে জ্যেষ্ঠ কল্যাণের রূপ তোমাকে পাগল করে ফেলেছে। চল বল কৌশল যে করি হোক সেই সুন্দরী কল্যাণাকে আমার ঘরে ফেলে ফেলে যাও জ্যেষ্ঠ। কল্যাণের পিতা শশী দত্তের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। তার সম্ভব নয় আমার মেহের ছোট্ট ভাই, সম্ভব নয়। কারণ কল্যাণের বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, বিবাহ হয়ে গেছে।
পিছনে শিকার কে ছিনিয়ে নিতে পারে কে একবার জানতে হবো। তোমার মতো ব্রহ্মবিচারী তার নাম ধানপতি সর্দার। গণপতি তজপতি তজপতি না, তবে কি দোস্ত, তবে কি আমার এই মনের আশা পূরণ হবে না দোস্ত? অবশ্যই পূরণ হবে মহারাজ। হ্যাঁ, এটি তো মহাশয় এসেছেন, বলুন কোন অভিপ্রায় নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেছেন? আমি আড়াল থেকে আপনাদের সব কথাই শুনেছি। আপনি তো শশী দত্তর মেয়ে খুলনা গেছেন, তাই না মহারাজ? হ্যাঁ নিরত্ন মহাশয়, আমার ন্যায় যুদ্ধ ভাই মহারাজ বিক্রম ত্যাগই করোনার রোম যৌবন দেখে একেবারে পাগল হয়ে গিয়েছে। তাই মহারাজ ভাবছে এই করে সে করোনাকে পাবে। কিন্তু কল্যাণ তো আপনারই আত্মীয়, তাই না? আত্মীয় না মহারাজ, আপনি কিছুই হবে না। আপনি এই বিষয়টা আমার উপর ছেড়ে দিন, সেই কাজ আমি অবশ্যই করে নেব। আপনি শুধু আমার উপর একটু দয়া করবেন মহারাজ। আপনি যদি সেই কাজটি করে দিতে পারেন তবে আমি বিক্রম কেশরী এই রাজপ্রাসাদে মানে আমি বলি ছুটি দিচ্ছি আপনাকে নগর থেকে অগ্ররাজ্যের রাজভবনে নিয়ে যাব। তা কেমন করে সম্ভব দত্ত মহাশয়? কারণ কল্যাণের যে বিবাহ হয়ে গেছে। সেই চিন্তা আপনাকে করতে হবে না ধুরন্ধর মহাশয়। যদি ধরাপতি সরকারের মৃত্যু হয়ে যায় তাহলে তো কল্যাণকে পেতে আর কোনো অসুবিধাই হবে না। অতি উত্তম বলেছেন আপনি। অত্যন্ত হবে মহারাজ বিক্রমে কেশরী, কারণ কল্যাণ সাড়ে লাখ থেকে একান্তে তুমি রাজ্যটা হারাবে, আর আমি সেই সুযোগে দখল করে নেব এই রাজ সিংহাসন। এখন আমি আসি মহারাজ। তবে শুনে যান দত্ত মহাশয়, সেই কাজটি কিন্তু আমার করা চাই। হয়ে যাবে মহারাজ, এই নিরীহত্বের জন্য সেটা কোনো কঠিন কাজই নয়। হ্যাঁ, এবার চলে আসো জ্যেষ্ঠ, আমরা এখন বিশ্রাম করতে যাবো। তাই চলো অনয়। আমার মনে মনে ভয় হচ্ছে ঠাকুর, স্বামীর ঘরে গিয়ে সে যদি সুখী হতে পারে, তুমি তাকে দেখে রেখো ঠাকুর, তুমি তাকে দেখে। অবশ্যই দেখে রাখবে, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি হঠাৎ কি মনে করে এখানে এলে বাবা? আমার কল্যাণা মহলা মায়ের সঙ্গে ভালো আছে তো বাবা? হ্যাঁ ভালো আছে। আর তুই ধনপতিকে জামাতা করে সব কথা বলে দিয়েছিস তাই না? না, আমি যে ধনপতি বণিকের পিতা চন্দ্র কিন্তু বণিককে বাণিজ্যে গিয়ে হত্যা করেছি সেসব কথা তো তুই বলে দিয়েছিস। আমি সে কথা কখনো বলিনি। বলিসনি? দেখ
তাহলে তো ভালোই হলো। আমি ভাবছিলাম সেসব কথা তুই বলে দিয়েছি। না আর তোকে সুযোগ দেব না। আমাকে তুমি মেরো না বাবা। আমার মানবতী মলিকের কাছে সেসব কথা বলিসনি, আর তোকেও বলার সুযোগ দেব না। সময় বিনাশ করতে হয়, সে ভাই হোক অথবা জন্মদাতা পিতা। না, কেউ দেখার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কি হয়েছে? তুমি এসেছো বাবা? হ্যাঁ বাবা, আমি এসেছি। বলুন কি হয়েছে আপনার? শোনো বাবা। হ্যাঁ বলুন, বলুন আপনার কি হয়েছে বলুন। বাবা শোনো বাবা, আমার মেয়ে কুল্লুরা কোথায় বাবা? কুল্লুরা ভালো আছে বাবা। বলুন বলুন, আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? বলুন বলুন আপনি। মৃত্যুর মুরগিকে আমি আমার কুল্লুরাকে দেখে নিতে পারবো না বাবা। মৃত্যু কি হয়েছে আপনার? আপনার মৃত্যু চিন্তা করছেন কেন? বলুন বলুন কি হয়েছে বলুন। একই বুকে ছুরি তোমাকে আমি একটি সংবাদ দিয়ে যেতে চাই বাবা। হ্যাঁ বাবা। বিগত 20 বছর পূর্বে বলুন একই বস্ত্রায় করে তোমার পিতা আমি নির্দিষ্ট বাড়ি দিয়ে গিয়েছিলাম। কি হয়েছে? তখন তোমার পিতা আমাকে কথা দিয়েছিল যদি বড় হয়ে আমার মেয়ে কুলনের সঙ্গে তোমার বিয়ে দেবে। কথা ছিল